আজকে আমরা ক্লাস 10 এর বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। প্রথমে বলে দিই যে আমরা তোমাদের পুরো সম্পূর্ণ ক্লাস 10 এর ভূগোলের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো প্রথম টপিক ওয়াইজে আলোচনা করা যাক, তাহলে ভালো হয়। ওকে, বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারটা পড়ার আগে আমাদের এই চ্যাপ্টারটার 4টে টপিক রয়েছে। কি কি রয়েছে? 1 নম্বর টপিক রয়েছে বহির্জাত প্রক্রিয়া, এইটা সম্পর্কে ধারণা, কোথা থেকে এসছে, কি বটে, এই সম্পর্কে। ওকে, দ্বিতীয়ত নম্বরে রয়েছে নদীর কার্য, 3 নম্বরে রয়েছে আমাদের হিমবাহের কার্য, 4 নম্বর আমাদের রয়েছে বায়ু কার্য। এই 4টে টপিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আজকে আমাদের প্রথম টপিক বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। ওকে, চলো। বহির্জাত প্রক্রিয়া পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে এটা কোথা থেকে আসছে, নাকি? আমাদের পৃথিবীতে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, পৃথিবীতে ভূমিরূপ গঠনকারী যে সমস্ত প্রক্রিয়াগুলো রয়েছে, এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলোকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি। ওকে, কি কি দুটো ভাগ? একটা ভাগ হচ্ছে পার্থিব প্রক্রিয়া, আরেকটা হচ্ছে অপার্থিব, বা এটাকে আমরা মহাজাগতিক প্রক্রিয়া বলে থাকি। মহাজাগতিক প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়া কোনগুলো? যেগুলো এই পৃথিবী পৃষ্ঠের বাইরে এবং ভিতরে কাজ করে, ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলা হয় পার্থিব প্রক্রিয়া। আর অপার্থিব প্রক্রিয়া কোনগুলো? যে না পৃথিবী পৃষ্ঠের বাইরে কাজ করে এবং ভূমিরূপের পরিবর্তন ঘটায়। যেমন ধরে থাকো, এটা যদি আমি উদাহরণ হিসেবে ধরি, তাহলে বলতে পারি আমাদের উল্কাপাত। উল্কাপাত কি হয়? উল্কাপাত ভূপৃষ্ঠে পড়ে ভূপৃষ্ঠের কোনো পরিবর্তন ঘটাতে পারে। এবার দেখো, পার্থিব প্রক্রিয়াগুলোকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি। একটা রয়েছে অন্তর্জাত, আরেকটা হচ্ছে বহির্জাত। অন্তর্জাত প্রক্রিয়া কোনগুলো? যেগুলো পৃথিবীর ভিতরে কাজ করে এবং ভূমিরূপের পরিবর্তন ঘটায়। সংজ্ঞা হিসেবে যদি আমি বলি, কিরকম, যে সমস্ত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলো পৃথিবীর অভ্যন্তরে কাজ করে এবং ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাদেরকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? বহির্জাত প্রক্রিয়া হচ্ছে যে সমস্ত প্রক্রিয়াগুলো পৃথিবী পৃষ্ঠের বাইরে কাজ করে এবং ভূমিরূপের পরিবর্তন ঘটায়। যেমন ধরতে পারো তোমরা নদী, বায়ু, হিমবাহ, এইগুলোর মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। চলো, এবারে আমরা আমাদের ক্লাস 10-এ বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে ধারণা পেলেই হবে। অন্তর্জাত প্রক্রিয়াটা আমরা ক্লাস 9-এ পড়ে এসেছিলাম। ওকে, বহির্জাত প্রক্রিয়াগুলোকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি। কি কি দুটো ভাগ? একটা হচ্ছে আরোহণ, আরেকটা হচ্ছে অবরোহণ। আরোহণ কাকে বলে? আরোহণ হচ্ছে, আরোহণ শব্দের অর্থ হচ্ছে ওঠা। ওকে, ভূপৃষ্ঠের কোনো নিচু ভূমিভাগ ধীরে ধীরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির সঞ্চয় কার্যের ফলে যখন তার উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পায়, তখন তাকে বলি আরোহণ। আর অবরোহণ কাকে বলে? অবরোহণ শব্দের অর্থ হচ্ছে ক্ষয়, মানে ক্ষয় পেয়ে পেয়ে যখন কোনো একটা উচ্চ ভূমিভাগ ধীরে ধীরে নিচে তার উচ্চতা কমতে থাকে, তখন তাকে বলা হয় অবরোহণ। এবারে এই অবরোহণ পদ্ধতিতে প্রধানত 3টে প্রক্রিয়া কাজ করে। কি কি প্রক্রিয়া? দেখো, 3টে প্রক্রিয়া। একটা রয়েছে কি, 1 নম্বরে রয়েছে আবহবিকার, দ্বিতীয় নম্বরে রয়েছে ক্ষয়ীভবন, 3 নম্বরে রয়েছে পুঞ্জিত ক্ষয়। 3টে প্রক্রিয়া কি জিনিস? আবহবিকার মানে ধরো এখানটা এটা ভূপৃষ্ঠে অবস্থিত কোনো একটা শিলা,
ঠিক আছে, বিভিন্ন আবহাওয়ার উপাদান দ্বারা, অর্থাৎ উষ্ণতা হতে পারে, আর্দ্রতা হতে পারে, বায়ুর চাপ হতে পারে ইত্যাদির দ্বারা যখন এই শিলাটা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ এবং রাসায়নিক পদ্ধতিতে বিয়োজন এবং জীবজগৎ দ্বারা যখন শিলাটা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে মূল শিলার পাশেই ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পড়ে থাকে চূর্ণ বিচূর্ণ অংশগুলো, এটাকে বলা হয় আবহবিকার। ওকে, ক্ষয়ীভবন কাকে বলে? ক্ষয়ীভবন মানে হচ্ছে এই আবহবিকারজাত পদার্থগুলো যখন কোনো প্রাকৃতিক শক্তির দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়, তাহলে আমরা ক্ষয়ীভবন মানে বলতে পারি আবহবিকার প্লাস অপসারণ। আবহবিকার প্লাস অপসারণ, এটা আমরা বলতে পারি আবহবিকার প্লাস অপসারণ হয়েছে। আর পুঞ্জিত ক্ষয় বলবো, পুঞ্জিত ক্ষয় মানে হচ্ছে যখন কোনো শিলাচূর্ণ ভূমিভাগের ঢাল বেয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচে নেমে আসে, তখন তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। এখানে কিন্তু কোনো রকম প্রাকৃতিক শক্তি কাজ করে না। ওকে, এবার দেখো তাহলে কি হলো পুঞ্জিত ক্ষয়, কি বললাম? পুঞ্জিত ক্ষয় হচ্ছে ভূমির ঢাল বেয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কোনো প্রাকৃতিক শক্তির সাহায্য ছাড়াই যখন শিলাস্তরে স্থলন ঘটে তখন তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। আর এই তিনটে প্রক্রিয়া আবহবিকার, ক্ষয়ীভবন আর পুঞ্জিত ক্ষয়, এই তিনটে প্রক্রিয়ার সম্মিলিত রূপ হচ্ছে কি নগ্নীভবন। এই তিনটে প্রক্রিয়ার সম্মিলিত রূপ হচ্ছে নগ্নীভবন। নগ্নীভবন কাকে বলে? নগ্নীভবন হচ্ছে যখন আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয় এই তিনটে পদ্ধতির মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো শিলাস্তর বা কোনো অংশ, ঠিক আছে, ক্ষয়প্রাপ্ত হয় বা এই তিনটে প্রক্রিয়ার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়ে পড়ে নিচের স্তরটা উন্মোচিত হয়, তখন তাকে বলা হয় নগ্নীভবন। ওকে, এবার এই আরোহণ আর অবরোহণ, এই আরোহণ ও অবরোহণে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তিগুলো ক্ষয় এবং সঞ্চয় কার্য ঘটায়। আর এই দুটো প্রক্রিয়ার সম্মিলিত ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে যখন কোনো অসমতল ভূভাগ সমতলীকরণ অবস্থায় পৌঁছায়, মানে সমতল অবস্থায় পৌঁছায়, তখন তাকে বলা হয় পর্যায়। ঠিক আছে, পর্যায়। তাহলে আরোহণ এবং অবরোহণের মাধ্যমে যখন কোনো একটা ভূভাগ কি বলবো সমতলীকরণ অবস্থায় পৌঁছায় তখন তাকে বলা হয় পর্যায়। এই হচ্ছে তোমাদের প্রথম টপিক। এছাড়াও এখান থেকে দু চারটা শর্ট কোশ্চেন আছে, যেমন ধরো ক্ষয়সীমা সম্পর্কে ধারণা করে। ক্ষয়সীমা, ক্ষয়সীমা কি জিনিস? ক্ষয়সীমা মানে ধরো তুমি যতটা পর্যন্ত খাবার খেতে পারবে, মানে হচ্ছে একটা ভূমিরূপ যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে, মানে কোনো একটা প্রাকৃতিক শক্তি যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে। এই ক্ষয়সীমা সম্পর্কে যিনি ধারণা দিয়েছিলেন তিনি হচ্ছেন জে.ডব্লিউ. পাওয়েল। কি নাম দিয়েছেন? পাওয়েল এই ক্ষয়সীমা সম্পর্কে ধারণা দিয়েছেন। তিনি বলছেন যে একটা নর্মাল কোন একটা প্রাকৃতিক শক্তি, যেমন নদী বলো, ঠিক আছে, সমুদ্র তরঙ্গ বলো, এরা কোথাও মানে সর্বোচ্চ এদের ক্ষয়সীমা হতে পারে সমুদ্রতল, সমুদ্র জলতলকে তারা ক্ষয়ের শেষ সীমা হিসাবে ধরেছেন। কিন্তু মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা হচ্ছে কোথায়? প্লায়াহ্রদ পর্যন্ত। ওকে, এই হচ্ছে আমাদের প্রথম টপিক। তোমরা নোট ডাউন করে নাও কিংবা স্কিপ করে এটা ছবি তুলে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ।